হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকেই বংশগতি সংক্রান্ত বিভিন্ন যে সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এই বংশগতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে ফ্রিকোয়েন্ট কোয়ারি আসে, সেই জন্য আমি ঠিক করেছি আজকের এই ভিডিওতে বিভিন্ন বংশগতি সংক্রান্ত যে সমস্যা সেইগুলো একসাথে সলভ করাবার। চলো শুরু করা যাক। প্রথম যে সমস্যা সেটা হলো, একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার বিচার করো। প্রথম কথা হলো, বর্ণান্ধতা কিভাবে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্মে যাচ্ছে এবং প্রকট না প্রচ্ছন্ন সেটা আগে জানতে হবে। বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ, মানে এক্স ক্রোমোজোম দ্বারা এটা বাহিত হয়। ঠিক আছে, এবার দেখো মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স আছে, মহিলাদের সেক্স ক্রোমোজোমে যেহেতু দুটো এক্স আছে, সেই জন্য এই দুটোই যদি দুটো ক্রোমোজোমের মধ্যে যদি ডিফেক্ট আসে তখনই সেই মহিলাকে বর্ণান্ধ মহিলা বলা হয়। ঠিক আছে, তাহলে মহিলাদের ক্ষেত্রে যখন দুটোই এরকম ডিফেক্টিভ হবে ক্রোমোজোম, তখনই সেটা মানে তার মধ্যে বর্ণান্ধতা দেখা যাবে। তাহলে ইনি হলেন বর্ণান্ধ মহিলা। আচ্ছা, তাহলে যদি এই রকম হয় মহিলাদের ক্ষেত্রে, তখন তিনি কি হবে? স্বাভাবিক কিন্তু হেটারোজাইগাস। আপাত দৃষ্টিতে বোঝা যাবে না, তার কোনো সমস্যাও থাকবে না, কিন্তু দুটো হেটারোজাইগাস অবস্থায় থাকবে। ঠিক আছে, এবার আসি, যদি পুরুষদের ক্ষেত্রে এই এক্স ক্রোমোজোমটা যায়, পুরুষদের সেক্স ক্রোমোজোম কি এক্স ওয়াই, যেহেতু একটাই এক্স, পুরুষদের ক্ষেত্রে যদি এই এক্স ক্রোমোজোমে কোনো রকম ডিফেক্ট আসে, মানে কোনো রকম এই ক্রোমোজোমে কোনো রকম ডিফেক্ট এসে যায়, সেক্ষেত্রে সেই পুরুষ কিন্তু বর্ণান্ধ হবে। বোঝা গেল? তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের একটা এক্স যদি বর্ণান্ধ হয় তাহলে কিন্তু তিনি স্বাভাবিকই হন। মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সই যদি বর্ণান্ধ হয় সেক্ষেত্রে তাকে বর্ণান্ধ বলা হয়। আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স যেহেতু থাকে সেক্স ক্রোমোজোমে, তাই এই একটা এক্সেই যদি এই ডিফেক্ট আসে সেক্ষেত্রে সেই পুরুষকে বর্ণান্ধ পুরুষ বলা হয়। ঠিক আছে, আর এখানে লিখে দিতে হবে এক্স ডটটা কি, সেটা হলো বর্ণান্ধ ক্রোমোজোম। ঠিক আছে, এবার এখানে কি কি বলেছে? মহিলা বর্ণান্ধ মানে হলো, মহিলা বর্ণান্ধ মানে হলো এক্স এক্স দুটোই ডট। ঠিক আছে, বিবাহ করেছেন যে পুরুষ তিনি স্বাভাবিক, মানে এক্স ওয়াই। ঠিক আছে, এখান থেকে কি কি গ্যামেট পাওয়া যাচ্ছে? একটা এক্স ডট একটা এক্স ডট, চেকার বোর্ড করছি এখানে। আর তোমার এইরকম, ঠিক আছে, এদিকে মহিলার সাইন দিচ্ছি, এখানে পুরুষের সাইন দিচ্ছি। মহিলার থেকে কি কি গ্যামেট পাচ্ছি? এক্স ডট এক্স ডট, তাহলে সেটাই লিখলাম এক্স ডট এক্স ডট। পুরুষের থেকে কি কি গ্যামেট পাচ্ছি? এক্স আর ওয়াই, এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই। ঠিক আছে, এবার দেখো কি কি মানে যে অপত্য তৈরি হয়েছে তারা কি কি হচ্ছে? এক্স এক্স ডট। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এক্স এক্স ডট মানে কি? দুটো এক্স মানে মহিলা, এইটা হবে কন্যা হবে সন্তানটা। আর যেহেতু দুটো এক্সের একটা এক্সের মাথায় আছে, তাহলে এ স্বাভাবিকই হবে, আপাত দৃষ্টিতে তার কোনো সমস্যা নেই, স্বাভাবিক। তারপর হলো এটার সাথে এটা এক্স এক্স ডট, এটাও হলো কন্যা, স্বাভাবিক। কেন কন্যা বলে লিখছি বুঝতে পারছো? দুটো এক্স, মেয়েদের যেহেতু দুটো এক্স সেক্স ক্রোমোজোম থাকে সেই জন্য। এটার সাথে এটা এক্স ডট ওয়াই, এটা কি হলো? পুরুষ, এক্স ওয়াই মানে পুরুষ, আর এক্সের মাথায় কি আছে? ডট আছে, মানে হলো এটা কিন্তু বর্ণান্ধ পুরুষ। এটার সাথে এটা এক্স ডট ওয়াই, তাহলে এটাও বর্ণান্ধ পুরুষ। ঠিক আছে, এবার দেখো কি বলেছে? প্রথম অপত্য বংশে, তাহলে এটা F1 জনুর চেকার বোর্ড, সেটা লিখে দিতে হবে। তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতা বিচার করো। সন্তান কটা? যদি চারটে হয় সেক্ষেত্রে দুটো হবে বর্ণান্ধ আর দুটো হবে কন্যা। তাহলে লিখতে হবে সন্তানদের মধ্যে, এখানে পুরুষ বা মানে ছেলে মেয়ে কোনো আলাদা করেনি, সেজন্য সন্তানদের বলেছে, যেহেতু মোট সন্তানের মধ্যে কত পার্সেন্ট বর্ণান্ধ হচ্ছে সেটা দেখব। সন্তানদের মধ্যে বর্ণান্ধতা
4টে সন্তান, তার মধ্যে 2জন বর্ণান্ধ ইন্টু 100 মানে হলো তোমার 50%। সন্তানদের মধ্যে 50% হওয়ার সম্ভাবনা হলো বর্ণান্ধ। এখানে তো এই প্রশ্নটা চেয়েছে। যদি এইরকম প্রশ্ন আসতো যে এই যে একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে প্রথম অপত্য বংশে তাদের মানে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, তাহলে তখন মেনশন করে দিত পুত্র সন্তান। তাহলে এখানে যদি সেইটা আমি করে দিচ্ছি, যদি সেই রকম প্রশ্ন আসে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, পুত্র সন্তান হয়েছে কটা, একটা দুটো, 2জনের মধ্যে কটা বর্ণান্ধ, 2জনই বর্ণান্ধ ইন্টু 100 মানে পুত্র সন্তানদের মধ্যে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা 100%। এবার যদি মেনশন করে দিত একইভাবে যে তাদের কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা, কন্যা সন্তান কটা হয়েছে, দুটোর মধ্যে 2জনই স্বাভাবিক, তাহলে এটা হলো 100% স্বাভাবিকতা। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসতে পারে। এখানে সন্তানদের বলেছে বলে ব্যাপারটা এরকম হলো। যদি কন্যা মেনশন করে দিত তখন জিনিসটা এরকম হবে, তখন কিন্তু টোটাল কাউন্ট করব না, মোট কতগুলো কন্যা সন্তান হয়েছে তাদের গুনবো। আর যদি পুরুষ আসতো মোট কতগুলো তোমার পুত্র সন্তান হয়েছে সেটা গুনবো, তার মধ্যে কজন বর্ণান্ধ সেই হিসাবে 100 দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, মানে পার্সেন্টেজে বার করে দিতে হবে। পরের যে সমস্যা সেটা হলো মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ যদি মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করে তাহলে কত শতাংশ সন্তানদের মধ্যে এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সবার আগে কি লিখতে হবে যে থ্যালাসেমিয়া বাহক জিন কোনটা, সুস্থ জিন কোনটা, সুস্থ জিন মানে সুস্থ ক্রোমোজোম সেটা হলো আলফা থ্যাল প্লাস। ঠিক আছে, আর যেটা মানে আলফা থ্যাল প্লাস কেন, কারণ থ্যালাসেমিয়ার মানে যে জিনটার জন্য তোমার তৈরি হচ্ছে মানে আরবিসি তৈরি হচ্ছে সেই জিনটা আছে, সেই জন্য প্লাস দিয়েছি। থ্যালাসেমিয়া আলফা থ্যাল প্লাস মানে থ্যালাসেমিয়া প্লাস নয়, সেটা হলো এই যে জিনটার থেকে আরবিসি তৈরি হচ্ছে সেই জিনটা আছে। আর যেটা থ্যালাসেমিয়া বোঝাচ্ছে সেটা হলো আলফা থ্যাল। ঠিক আছে, কেন এটার মাথায় প্লাস বা মাইনাস কিছু দেয়নি, মানে এই জিনটা যেটার জন্য আরবিসিটা তৈরি হয় সেটা এখানে নেই। ঠিক আছে, মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ বলেছে, তাহলে পুরুষের যে এটা মানে বৈশিষ্ট্য সেটা হবে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল। ঠিক আছে, এটা হলো পুরুষ। মহিলাও বলেছে মাইনর, তাহলে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল। ঠিক আছে, এবার দেখো এনারা বিবাহ করেছেন, তাহলে এই পুরুষের শরীর থেকে কি কি তোমার বার হবে, তোমার গ্যামেট বার হবে। একটা হলো আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল, এখান থেকেও তাই মহিলার দেহ থেকেও আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল। ঠিক আছে, এবার চেকার বোর্ড করি। এবার এইখানে সাইন দেব, এইদিকে ধরো স্ত্রীরটা লিখবো তাই এরম সাইন, পুরুষের জন্য এই সাইন। স্ত্রীর দেহ থেকে কি কি আসছে, আলফা থ্যাল প্লাস আর একটা আলফা থ্যাল। পুরুষের দেহ থেকে কি আসছে, আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল। এবার চলো কি মানে অপত্য তৈরি হচ্ছে দেখে নিই। F1 জনুতে এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, আর এখান থেকে এর সাথে এটা হলো আলফা থ্যাল বাই আলফা থ্যাল। এটা কি দেখো দুটোই প্লাস, প্লাসেরটা কি বলেছিলাম সুস্থ, তাহলে এ হলো সুস্থ। এটা দেখো একটা প্লাস একটা নর্মাল, মানে হলো মাইনর থ্যালাসেমিয়া বাহক, শুধু মাইনর লিখছি। এটাও তাই, দেখো একটা প্লাস একটা নর্মাল, তাহলে এটাও হলো মাইনর। আর এটা দেখো দুটোই আলফা থ্যাল, মানে হলো এটা হলো থ্যালাসেমিয়া রোগগ্রস্ত।
আচ্ছা, এখানে বলে রাখি, এই যে জিনটা, এটা কিন্তু তোমার প্রচ্ছন্ন অবস্থায় থাকে, প্রচ্ছন্ন জিন, এটা প্রকট। তার মানে যখন এরা পাশাপাশি অবস্থান করবে, এটার সাথে এটা থাকলে এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। সেই জন্যই আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, যে পুরুষ ছিল মহিলা ছিল, এরা সব স্বাভাবিক ছিল, কারণ এই জিনটা রয়েছে, এই জিনটা স্বাভাবিককে প্রকাশ করছে, ঠিক আছে। আর যখন এরা আলফা থ্যাল বাই আলফা থ্যাল এইখানে হলো, তাহলে দুটোই কি হলো, প্রচ্ছন্ন জিন, একটা প্রকট নেই, তাহলে এই বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে এ থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হলো। এবার কি বলছে যে কত শতাংশ সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। থ্যালাসেমিয়া রোগগ্রস্ত দেখো 4 জনের মধ্যে 1 জনই হয়েছে, তাহলে কত হবে, লিখতে হবে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত সন্তান হওয়ার সম্ভাবনা, আর এখানে লিখতে হবে F1 জনুতে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত সন্তান হওয়ার সম্ভাবনা। 1 2 3 4 4টে সন্তানে একটা সন্তান রোগগ্রস্ত ইন্টু 100, মানে 25% চান্স আছে এদের থেকে যে সন্তান হবে সেটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হবে, ঠিক আছে। আর এরা যেহেতু মাইনর, এই দুটো, তার মানে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এদেরকে আমরা রোগগ্রস্ত ধরছি না, এরা হলো বাহক, ঠিক আছে। তাহলে এও হলো বাহক, এও হলো বাহক, ঠিক আছে। এটা হলো রোগগ্রস্ত বলেছে, তাই আমরা একটা নিলাম। এবার এখান থেকে যদি বলতো থ্যালাসেমিয়া বাহক সন্তান হওয়ার সম্ভাবনা কত, যদি এরকম প্রশ্ন আসতো, এরকমভাবে একইভাবে পুরোটা লিখে যদি হতো বাহক, 4 জনে কজন বাহক, 2 জন ইন্টু 100, 50% হতো, ঠিক আছে। সেই জন্য প্রশ্নটায় কী চেয়েছে সেটা ভালো করে খেয়াল করবে। এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত চেয়েছে, তাই 4 জনে 1 জন আক্রান্ত, কিন্তু যদি বাহক চাইতো সেক্ষেত্রে কিন্তু হতো 4 জনে 2 জন, ঠিক আছে। এইভাবে প্রশ্ন অনুযায়ী কিন্তু পার্সেন্টেজগুলো বদলে যাবে। পরের প্রশ্ন হলো, সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রসঙ্গ সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা ক্রসের মাধ্যমে দেখাও। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি জানি, প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে প্রকট বৈশিষ্ট্যেরই মানে ওর বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, এটা বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ক্ষেত্রে হয়। মানে ধরো, যেমন আগে আমরা পড়েছি, ক্যাপিটাল টি লম্বা আর বেটে পাশাপাশি অবস্থান করলে লম্বাটারই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, বেটেটার পাচ্ছে না। কিন্তু এক্ষেত্রে বলেছে কি, এক্ষেত্রে কি হয়, প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাশাপাশি থাকলে প্রকট বৈশিষ্ট্য ও প্রকাশ পাচ্ছে না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে না, দুটোর একটা মিলিত বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটা কি বলে, অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকট জিন সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না, ঠিক আছে। এটা দেখা যায় সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে। কি হয় চলো দেখি। সেটা হলো, ধরো সন্ধ্যামালতী 2 রকম ফুল হয়, একটা হলো বিশুদ্ধ লাল ফুল, যেটা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর একটা হলো বিশুদ্ধ সাদা, যেটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হচ্ছে। বিশুদ্ধ লালের জন্য হলো যে ক্রোমোজোম সেটা আর বিশুদ্ধ সাদার জন্য হলো ডাব্লু, ঠিক আছে। এখানে কিন্তু এইটাই প্রকট জিন। এবার যে লাল ফুল, তাহলে লাল ফুলের কি হবে, ক্যাপিটাল আর সাদা ফুল ডাব্লু, ঠিক আছে। এখান থেকে কি কি গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট মানে হলো ধরো যে রেণু, সেখানে এটাতে ক্যাপিটাল আর আসছে আর এখানে ডাব্লু আসছে, এখানে লিখতে হবে হলো তোমার পি জনু, এখানে হলো গ্যামেট। এবার এই দুটো গ্যামেট যখন যুক্ত হচ্ছে নিয়ে তৈরি করছে F1 জনু। F1 জনুতে কি, ক্যাপিটাল আর ডাব্লু, এক্ষেত্রে ক্যাপিটাল আর ডাব্লু পাশাপাশি মানে লাল আর সাদা। এটা যেহেতু প্রকট, লালেরই বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, মানে এই ফুলটা লাল হওয়ার কথা ছিল, কিন্তু হলো গোলাপি। কেন, এটা যেহেতু অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ, মানে এক্ষেত্রে না লাল ফুলের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না সাদার, দুটো মিলে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে। এবার এই রকম দুটো গোলাপি সন্ধ্যামালতীর মধ্যে যদি আবার ক্রস ঘটাই, মানে কি RW ইন্টু RW করি, তখন কি হবে, চেকার বোর্ড দেখা যাক, ঠিক আছে। এদিকে স্ত্রী, এদিকে পুরুষ, এখান থেকে কি কি গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল আর ডাব্লু, এগুলো লিখে দিলাম। এবার দেখো F2 প্রজন্মের এটা চেকার বোর্ড, F2 জন্মর
চেকার বোর্ড। কোনটা F1 কোনটা F2 অবশ্যই লিখতে হবে। এটার সাথে এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, মানে হলো কি বিশুদ্ধ লাল। এটার সাথে এটা RW, ঠিক আছে, এটা কি হবে গোলাপি, RWটা হলো গোলাপি ফুল। লালের বৈশিষ্ট্য কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, দুটো মিশে যাচ্ছে, সেইটাই হলো অসম্পূর্ণ প্রকটতা। RW এটাও হলো গোলাপি, আর এটার সাথে এটা WWটা কি ছিল সাদা ফুল, ঠিক আছে। তাহলে F1 জনুতে F2 জনুতে ফিনোটাইপ কি, ফিনোটাইপিক অনুপাত কি কি হবে, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, 1:2:1, একটা লাল দুটো গোলাপি একটা সাদা, ঠিক আছে। যদি জিনোটাইপিক করি F2 জনুতে জিনোটাইপিক, দেখো জিনোটাইপও দুটো, তাই তো, তাহলে সেটাও কি ক্যাপিটাল আর RW:WW, 1:2:1। তাহলে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত সেম হয়। আমরা এর আগে কি জানতাম যে একসংকর জাননের ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হয় কত, 3:1, আর জিনোটাইপিক অনুপাত হয় 1:2:1। কিন্তু এক্ষেত্রে এই যে তোমার অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে একসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত সেম হয়, ঠিক আছে। এটা দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যে কোন ক্ষেত্রে এই যে একসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত সমান হয়, একই হয়, সেটা হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, যেমন সন্ধ্যামালতী উদ্ভিদে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।